পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, সারা দেশে এখন উত্তাপ ছড়াচ্ছে ডাকসু ইলেকশন। সবার দৃষ্টি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, কি হতে যাচ্ছে 9 তারিখে। অনেকেই ভাবছেন মূল কম্পিটিশনটা হবে ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে, যদিও এখানে আরো বেশ কিছু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে। আজকে আমরা 3টি কোষ্টি পাথর দিয়ে 3টি ইউনিক বেসিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা জাস্টিফাই করব, যাচাই বাছাই করে দেখব আসলে চূড়ান্তভাবে কাকে ভোট দিতে হবে এবং কাকে আসলে ভোট দেওয়া যাবে না। যে 3টি প্যারামিটার দিয়ে আমরা আজকে জাস্টিফাই করব: নাম্বার 1 একাডেমিক মান উন্নয়ন, নাম্বার 2 চারিত্রিক মান উন্নয়ন এবং নাম্বার 3 দলীয় শৃঙ্খলা। তো নাম্বার 1 একাডেমিক মান উন্নয়ন। আমরা যদি ছাত্র দলের দিকে তাকাই, ছাত্র দলের ডায়েরিতে কি এমন অসংখ্য উদাহরণ রয়েছে যে একজন ছাত্র যে ছাত্র হিসাবে ভালো ছিল না, রেজাল্ট ভালো ছিল না, ছাত্র দলে যোগদান করেছে, ছাত্র দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার কারণে তার রেজাল্ট ভালো হয়েছে, তার একাডেমিক মান উন্নয়ন ঘটেছে। আমরা যদি অনুসন্ধান করি তাহলে ছাত্র দলের মধ্যে আসলে উল্লেখ করবার মতো হয়তো একটি এক্সাম্পলও খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে বাস্তব। এবং আরো নির্মম বাস্তবতা হচ্ছে ছাত্র দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা যদি দেখি যে অসংখ্য মেধাবী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ফলশ্রুতিতে তাদের অনেকেরই লেখাপড়া সাংঘাতিকভাবে ব্যাহত হয়েছে। অনেকের পক্ষে পাশ করা সম্ভব হয়নি, কেউ বা কোনো মতো টেনে টুনে পাশ করেছেন। এবং কারো কারো ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে যে 5 বছরের গ্রাজুয়েশন 10 বছর, 12 বছর, 15 বছর, 17-20 বছর পর্যন্ত লেগেছে। এরপরেও গ্রাজুয়েশন কমপ্লিট করা কঠিন হয়ে গেছে। এবং এই বাস্তবতাই আজকে আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা যখন শিবিরের দিকে তাকাই, শিবির আসলে একটা মেধাবীদের কারখানা। ছাত্র শিবিরের ডিকশনারিতে এমন হাজারো এক্সাম্পল রয়েছে যে লেখাপড়ায় ভালো ছিল না, রেজাল্ট ভালো ছিল না, ছাত্র ভালো না, শিবিরে যোগদান করেছে, ভীষণ রকমের ভালো রেজাল্ট করেছে। এবং শিবির এবার যে প্যানেলটা দিয়েছে, খেয়াল করলে দেখবেন যে এখানে আছে 4 আউট অফ 4 গোল্ড মেডেলিস্ট। এখানে আছে মুহির মতো স্টুডেন্ট, যে মুহিকে নিয়ে তার টিচার স্টেটমেন্ট দিয়েছিল, যে শিবির মুহির মতো ছাত্র তৈরি করে সেই শিবিরই ভালো। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তো আমার সময়টাতে শিবিরের সভাপতি ছিল, ক্যাম্পাস সভাপতি ছিল মির্জা গালিব। গালিব ভাইকে আপনারা এখন অনেকেই চিনেন, উনি ইদানিং টকশোতে অনেক জনপ্রিয়। গালিব ভাই অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি এসএম হলে স্টুডেন্ট ছিলাম। এসএম হলে শিবিরের যে সভাপতি ছিল বেলাল ভাই শুধু ফার্স্ট ক্লাস ফার্স্ট না, তার ডিপার্টমেন্টে তিনি এমন ডিস্টিংক্ট মার্ক পেয়েছেন যে 30 বছরের রেকর্ড তিনি ব্রেক করেছেন। 30 বছরে এমন মার্কস নিয়ে, এমন ডিস্টিংক্ট মার্ক নিয়ে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি। এবং তার চেয়ারম্যান কে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে ছিল জানেন? মুনতাসির মামুন। মুনতাসির মামুনের ডিপার্টমেন্টের শিবিরের সভাপতি ডিস্টিংক্ট মার্ক পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। ছাত্র শিবির হচ্ছে এমন মেধাবী প্রোডাকশনের হাউস। তো কারণটা আসলে খুব স্বাভাবিক, কারণ শিবিরে যোগদান করলে একজন ছাত্রকে শিবিরের পক্ষ থেকে একটা গাইডলাইন দেওয়া হয়, তাকে ফলো আপ করা হয়, তার খোঁজ খবর নেওয়া হয় নিয়মিত, তার রেজাল্ট ভালো করবার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবার সাধ্যমতো চেষ্টা করা হয়। স্বাভাবিকভাবে শিবিরে যোগদান করলে একজনের রেজাল্ট ভালো হইতে বাধ্য। অন্যদিকে ছাত্র দলের পিকচারটা টোটালি ভিন্ন। এদের কর্মকাণ্ড এমন
যে ছাত্রদলের কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত হলে মান উন্নয়ন তো দূরের কথা, তা মান ধরে রাখাটাই মুশকিল হয়ে পড়ে। এবং যেই বাস্তবতার প্রতিধ্বনি আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির মুখে শুনলাম, সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো ছাত্র না, ছাত্রদলের সভাপতি কি করে, তিনি বেশ কনফিডেন্টলি জবাব দিলেন যে রানিং ছাত্র অবস্থায় ছাত্রদল পরিচালনা করা সম্ভব না। আসলেই তাই, ছাত্রদলের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্যে সম্পৃক্ত হয়ে যদি কেউ মান উন্নয়নের চিন্তা করে, এটা আসলে অলিক কল্পনা ছাড়ার কিছু না। চলুন এবার দ্বিতীয় প্যারামিটার দিয়ে আমরা একটু মেপে দেখি চারিত্রিক মান উন্নয়ন। ছাত্রদলে কি এমন এক্সাম্পল রয়েছে যে একজন ছাত্র যে স্বভাবে চরিত্রে খারাপ ছিল, ছাত্রদলে যোগদান করেছে, এরপরে তার নৈতিক চরিত্রের উন্নতি হয়েছে? দুঃখজনক হলেও সত্য যে এই ক্ষেত্রেও সঠিক উত্তরটি নেগেটিভ না। ছাত্রদলে আসলে এই ধরনের কোনো এক্সাম্পল নাই যে একটা দুশ্চরিত্রবান একটা ছাত্র বা ছেলে সে ছাত্রদলে যোগদান করেছে, ছাত্রদলের কর্মকাণ্ডের কারণে তার চরিত্র ভালো হয়ে গিয়েছে, এই ধরনের ঘটনা আসলে নাই। বরং বাস্তবতা হচ্ছে এমন যে অনেক ভালো ছেলে, সচ্চরিত্রবান ছেলে ছাত্রদলে যোগদান করেছে, ছাত্রদলের কর্মকাণ্ডে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে পরবর্তীতে সে চাঁদাবাজি, খুন খারাপি, ধর্ষণ, নানান রকম কর্মকাণ্ডে জড়িত হয়ে পরিবার এবং সমাজের কাছে অভিশাপ হিসাবে দেখা দিয়েছে। অন্যদিকে আমরা যদি শিবিরের দিকে তাকাই, তাহলে চিত্রটা সম্পূর্ণ উল্টা। ছাত্র শিবিরের ডিকশনারিতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যে অত্যন্ত দুশ্চরিত্রবান, লম্পট, হেন খারাপ কাজ আছে করে নাই এমন টাইপের ছেলেরাও শিবিরে যোগদান করেছে, পরবর্তীতে সোনার টুকরা মানুষ হয়ে গিয়েছে। তাদের পরিবর্তন দেখে পরিবার এবং সমাজের লোকেরা হতবাক হয়ে গিয়েছে। এবং এক কথায় যদি বলি যে এই বাস্তবতার আসলে কারণ কি, কারণটা খুব সিম্পল। ছাত্র শিবিরে যোগ দিলে তাকে কোরআন হাদিস পড়তে হয়, নামাজ কালাম পড়তে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়, তাকে দাওয়াতি কাজ করতে হয়, ফলশ্রুতিতে খুব স্বাভাবিকভাবে তার চারিত্রিক উন্নয়ন ঘটে। এবং ছাত্র শিবির থেকে অত্যন্ত উন্নত মাপের চারিত্রিক প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন আমি আমার নিজের জীবন থেকে যদি বলি, আমি ছাত্র জীবনে ছাত্র শিবির করতাম এবং আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমি এবং আমার ইমিডিয়েট বড় ভাই আমরা দুজন একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমাদের দুইজনের সিট ছিল একেবারেই পাশাপাশি। আমরা কেউ কারোটা দেখি নাই, এমনকি দেখার চিন্তাও করি নাই। কারণ কি জানেন? শিবির থেকে আমাদেরকে শেখানো হয়েছিল আজকে আমি যদি পরীক্ষায় নকল করে পাশ করি এবং সেই পাশের সার্টিফিকেট দিয়ে আমি যদি কোনো চাকরি গ্রহণ করি, তাহলে ওই চাকরি থেকে উপার্জিত অর্থ হালাল হবে না, আর হারাম অর্থ ভক্ষণ করে আল্লাহর ইবাদত করলে সেটি কবুল হবে না। সুতরাং এত বড় সর্বনাশের কাজ তো করা যাবে না, যে কারণে নকল করা তো দূরের কথা, নকলের চিন্তাও করি নাই। এই ধরনের উন্নততর নৈতিক প্রশিক্ষণ ছাত্র শিবিরে দেয়া হয়। এবং আপনারা জেনে অবাক হবেন, ছাত্র শিবিরের কোনো সাথী অথবা সদস্য যদি পরীক্ষায় নকল করে এটি প্রমাণিত হয়, তাহলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে ছাত্রদলের কর্মসূচি, কর্মকাণ্ডই হচ্ছে এমন যে সেখানে নানা রকম মিছিল মিটিংয়ে পার্টিসিপেট করতে হয়, শক্তি প্রদর্শন করতে হয়, গ্রুপিং করতে হয়, ছাত্রদেরকে পালতে হয়, নানা রকম অনৈতিক সুযোগ সুবিধা নিতে হয়, দিতে হয় ইত্যাদি কারণে নৈতিক চরিত্র আসলে ধরে রাখা সম্ভব হয় না। যে কারণে আমরা দেখলাম যে এমন একটা রক্তাক্ত বিপ্লবের পরে, এই 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এই কয়টা দিনে 30টির বেশি ধর্ষণ কাণ্ড ছাত্রদলের মধ্যে সংগঠিত হয়েছে, তার মধ্যে 20 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাস্তব চিত্র হয়তো এর থেকে আরো অনেক বেশি। এবং পত্রিকায় সিরিয়াস রিপোর্ট আসছে মাসের পর মাস যে প্রতিদিন ছাত্রদলের বিভিন্ন রকম চাঁদাবাজি। তার মানে ছাত্রদলে কি গুড মেন্টালিটির কেউ নেই, ভালো কেউ নেই? অবশ্যই আছে। যারা আছেন তারা আসলে ছাত্রদল করবার কারণে ব্যাপারটা এমন নয়। তাদের হয় কারো খুব স্ট্রং গুড পারিবারিক শিক্ষা আছে, অথবা বিশেষ কোনো কারণ আছে। ছাত্রদল করবার কারণে কারো চরিত্রের উন্নয়ন ঘটেছে, দিস ইজ অ্যাবসার্ড। আমরা যদি
3 নম্বর ক্রাইটেরিয়ার দিকে একটু তাকাই, তাহলে দেখব এই 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন এমন কোনো থানা, এমন কোনো জেলা, এমন কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় নেই যেখানে ছাত্রদলের ভিতরে একাধিক গ্রুপ নেই, অন্তকন্দল নেই। বরং অনেক জায়গার বাস্তবতা এমন যে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো একজন আরেকজনকে অনুকূল পরিবেশে পেলে নির্ঘাত আক্রমণ করবে, এমনকি হত্যা করতেও তারা দ্বিধাবোধ করবে না। এই হচ্ছে পরিস্থিতি। এবং খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়। অন্যদিকে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এদের কোনো একটা পর্যায়ে, কোনো একটা ইউনিটে অন্তদ্বন্দ্ব আছে, এটা থাকা তো দূরের কথা, আমরা এটা চিন্তাও করি না। এ ধরনের কোনো বাস্তবতা নেই। এবং কারণটা খুব স্পষ্ট, কারণ ছাত্র দলের কর্মীরা পদ পদবীর জন্য ভীষণভাবে লালায়িত থাকে। তার জন্য তারা নানা রকম লবিং করে, পয়সা খরচ করে, পেশি প্রদর্শন করে। এবং আমরা দেখি যে ছাত্র দলের কাউন্সিলগুলি যখন হয় তখন সেখানে মারামারি, হট্টগোল, চেয়ার ভাঙ্গা, মঞ্চ ভাঙা, ধাওয়া পাল্টা ধাওয়া, এটা খুবই একটা সাধারণ সিনারিও। অন্যদিকে শিবিরে ছেলেরা ভয়ে থাকে যে কখন যেন আমাকে সভাপতি, সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়। এবং তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, শপথ পড়ানো হয়, তখন তারা ভীষণ রকম কান্নাকাটি করে। অনেকে শপথ পড়ানোর সময় সেন্সলেস হয়ে পড়ে যায় যে এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিদীপ্ত সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এই হচ্ছে বাস্তবতা। সুতরাং আপনাদের রায়, আপনাদের সিল কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না, নিশ্চয়ই আপনারা সেই সঠিক সিদ্ধান্তটি 9 তারিখে প্রয়োগ করবেন। পরিশেষে একটি গোপন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতাকর্মী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হয়েছে, যারা আজকে দেশে বিদেশে নানা জায়গায় সুপ্রতিষ্ঠিত। এদের মধ্যে এমন অনেকে আছে যারা ছাত্র শিবিরকে 1 কোটি 2 কোটি টাকা হাসি মুখে অনুদান দেওয়ার সক্ষমতা রাখেন। ছাত্র শিবির যদি তাদের দিকে সহযোগিতা পাবার হাত প্রসারিত করে, তাহলে অনেকেই সানন্দে তাদের সবটুকু দিয়ে সহযোগিতা করতে পাশে দাঁড়াবে। তো এই 1 লক্ষ না, এই 1 লক্ষ থেকে 90,000 বাদ দিয়ে আমি যদি মাত্র 10,000কে কাউন্ট করি, এবং 1 কোটি 2 কোটি টাকা না, আমি যদি 1 লক্ষ টাকাকে হিসাবের মধ্যে রাখি, তাহলে 10,000 ইন্টু 1 লক্ষ অ্যামাউন্টটা কেমন হয়? এই ধরনের ফান্ড অ্যারেঞ্জ করা ছাত্র শিবিরের জন্য খুব মামুলি ব্যাপার, ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কোনো ক্ষেত্রে অক্ষম হয়, সেই অক্ষমতা ঢাকবার সক্ষমতা কেবলমাত্র ছাত্র শিবিরেরই আছে। আমরা যে স্বপ্নের ক্যাম্পাস প্রত্যাশা করি, এটি কেবলমাত্র ছাত্র শিবিরের পক্ষেই সম্ভব। সুতরাং আপনাদের রায়টা সেই আলোকেই হবে, এটাই আমার বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আপনাদের দোয়া এবং ভালোবাসা কাদের পক্ষে থাকবে সেই সিদ্ধান্ত একান্তভাবে আপনাদের সবার উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক।